আন্তর্জাতিকভাবে যখন পণ্য আমদানি বা রপ্তানি করা হয় তখন সবচেয়ে বড় টেনশন কোনটা? যদি শিপমেন্টের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? আজকের এই আলোচনায় আমরা শিপিংয়ের দুটো খুব গুরুত্বপূর্ণ আইন, হেগ ভিসপি আর রটারডাম রুলসের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করব আর দেখব কোনটা ব্যবসার জন্য ঠিক কতটা জরুরি। ধরুন অনেক আশা করে একটা চালান আনালেন বিদেশ থেকে, কিন্তু পোর্টে আসার পর বাক্স খুলে দেখলেন সব জিনিসপত্র নষ্ট। ভাবা যায় এটা যে কোনো ব্যবসার জন্য একটা বিরাট বড় ধাক্কা। তো প্রশ্নটা হলো, এই যে ক্ষতিটা হলো এর দায়টা কার? চলুন এই জটিল বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। তো প্রথমে আসি পুরনো নিয়মগুলোর কথায়, মানে যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে। এটার নাম হলো হেং ভেসবি রুলস। আর সত্যি বলতে এই নিয়মগুলো বানানোই হয়েছিল জাহাজ কোম্পানি বা শিপিং ক্যারিয়ারদের সুবিধার কথা মাথায় রেখে। ছোট ব্যবসার জন্য এই ক্যারিয়ার হলো সেই বড় পরিবহন কোম্পানি যাদেরকে আপনার ফ্রেট ফরওয়ার্ডার আপনার মাল পাঠানোর জন্য ভাড়া করে। বহু বছর ধরে কিন্তু এই হেগ ভিসবি রুলসই সব কিছু ঠিক করে দিত, কার দায় কতটা, কে কতটা ক্ষতিপূরণ দেবে। কিন্তু সমস্যাটা হলো এই নিয়মে জাহাজ কোম্পানির দায়িত্ব ছিল খুবই কম, মানে বেশিরভাগ ঝুঁকিটাই গিয়ে পড়ত পণ্যের মালিকের ওপর। এই পুরনো নিয়মের সবচেয়ে বড় ব্যাপারটাই ছিল ট্যাকেল টু ট্যাকেল কনসেপ্টটা। এর মানে কি? সোজা কথায় জাহাজ কোম্পানির দায়িত্ব শুরু হতো যখন মাল ক্রেন দিয়ে জাহাজে তোলা হচ্ছে, আর শেষ হতো যখন আবার ক্রেন দিয়ে নামানো হচ্ছে। ঠিক ততক্ষণই। এর আগে বা পরে কোনো ক্ষতি হলে তার দায় তাদের ছিল না। মানে পুরো জার্নিটার কথা যদি ভাবেন, ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউস পর্যন্ত এই লম্বা পথের মধ্যে ক্যারিয়ারের দায়িত্ব ছিল শুধু মাঝখানের ওই সমুদ্র যাত্রার সময়টুকু। এর আগে বা পরে কিছু হলে তারা দায় নিত না। আর এটাই ছিল সবচেয়ে বড় একটা সমস্যা। বুঝতেই পারছেন এই নিয়মটা পণ্যের মালিকদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল। কারণ একটা চালানের ক্ষতি তো যে কোনো সময়ে হতে পারে, তাই না? শুধু জাহাজের উপরেই হবে এমন তো কোনো কথা নেই। আর সবচেয়ে মুশকিলের ব্যাপারটা কি ছিল জানেন? যদি মাল নষ্ট হতো তাহলে পণ্যের মালিককেই প্রমাণ করতে হতো যে এটা জাহাজ কোম্পানি দোষী হয়েছে। ভাবুন একবার, উল্টো দিকে ক্যারিয়ারদের হাতে থাকত আইনি অজুহাতের বিশাল একটা তালিকা, যেটা দেখিয়ে তারা খুব সহজেই দায় এড়াতে পারত। তো এই যে পুরনো নিয়মের এত সব সমস্যা, এগুলো ঠিক করার জন্যই একটা নতুন সমাধানের দরকার ছিল। আর সেই সমাধানটাই হলো রটারড্যাম রুলস। চলুন এবার এই নতুন নিয়মটা নিয়ে কথা বলা যাক। এই রটারড্যাম রুলস আসে 2009 সালে জাতিসংঘের হাত ধরে। এর মূল উদ্দেশ্যটাই ছিল শিপিং আইনকে আপডেটেড করা। কারণ যুগ বদলেছে, তাই না? এখন তো কন্টেনারে করে মাল যায়, শুধু জাহাজে না, ট্রাক, ট্রেন, সব কিছু মিলিয়ে একটা লম্বা সাপ্লাই চেন। এই আধুনিক সিস্টেমের জন্য একটা আধুনিক আইনের দরকার ছিল। এই কথাটাতেই কিন্তু নতুন নিয়মের আসল উদ্দেশ্যটা বোঝা যায়। রটারড্যাম রুলসের মূল ফোকাসটাই ছিল পণ্যের মালিকের স্বার্থ রক্ষা করা আর ঝুঁকিটাকে আরেকটু সমানভাবে ভাগ করে দেওয়া। আর এখানেই হলো সবচেয়ে বড়, মানে বলতে পারেন গেম চেঞ্জিং পরিবর্তনটা। পুরনো ট্যাকল টু ট্যাকল সিস্টেমের বদলে নতুন নিয়মে এলো ডোর টু ডোর দায়িত্ব। এর মানে কি? এর মানে হলো ক্যারিয়ার যখন থেকে মালটা হাতে নিল সেখান থেকে শুরু করে একদম শেষ গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো সময়ের জন্য তারাই দায়ী থাকবে। মানে ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউস পর্যন্ত পুরো রাস্তাটাই এখন ক্যারিয়ারের দায়িত্বের মধ্যে। এটা কিন্তু পণ্যের মালিকদের জন্য একটা বিরাট বড় সুরক্ষা, তাই না? আর আরেকটা বিরাট পরিবর্তন হলো প্রমাণের বিষয়টা। এবার আর পণ্যের মালিককে দৌড়াদৌড়ি করে প্রমাণ করতে হবে না যে ক্যারিয়ারের দোষ ছিল। ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেছে। যদি ক্যারিয়ারের কাছে থাকা অবস্থায় মালের কোনো ক্ষতি হয় তাহলে আইন ধরে নেবে যে দোষটা ক্যারিয়ারেরই। এখন তাদেরকেই প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। আচ্ছা, তাহলে চলুন এই পুরনো আর নতুন নিয়মটাকে পাশাপাশি রেখে একবার তুলনা করে দেখি। একজন ব্যবসায়ীর জন্য যে তিনটা জিনিস সবচেয়ে জরুরি, দায়িত্বের পরিধি, প্রমাণের ঝামেলা আর ক্ষতিপূরণের পরিমাণ, সেগুলো দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথম পার্থক্যটা একদম পরিষ্কার। পুরনো নিয়মের সুরক্ষা ছিল শুধু জাহাজে থাকার সময়টুকু, মানে ট্যাকল টু ট্যাকল। আর নতুন নিয়মে সুরক্ষা থাকছে পুরো রাস্তা জুড়ে, মানে ডোর টু ডোর, যেটা আজকের দিনে অনেক বেশি কাজের। আর দ্বিতীয় পার্থক্যটা হলো প্রমাণের বোঝা। পুরনো নিয়মে পণ্যের মালিককে দোষ প্রমাণ করতে হতো। নতুন নিয়মে ক্যারিয়ারকেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে হয়।
এটা ছোট ব্যবসার জন্য যে কি বিরাট একটা স্বস্তির ব্যাপার তা বলে বোঝানো যাবে না, কারণ আইনি লড়াইয়ের খরচ আর সময় দুটোই বাঁচে। আচ্ছা, পরের পয়েন্টে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস। এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। সহজ করে বলে এটা হলো আইএমএফের বানানো একটা আন্তর্জাতিক কারেন্সি ইউনিটের মতো, যেটা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতিপূরণের হিসাব করা হয়। এবার টাকার অঙ্কের পার্থক্যটা দেখুন। হেগ ভিসবির চেয়ে রটারডাম রুলসে ক্ষতিপূরণের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। প্রতি প্যাকেজে প্রায় 200 এসডিআর আর প্রতি কেজিতে 1 এসডিআর বেশি পাওয়া যায়। সোজা কথায়, নতুন নিয়ম চালু হলে ক্ষতি হলে ব্যবসায়ীরা আর্থিকভাবে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত থাকবেন। তো এতক্ষণ তো রটারডাম রুলসের সব ভালো ভালো দিকগুলো শুনলাম, শুনে মনে হচ্ছে এটাই তো সেরা। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। বাস্তবতা হলো এই দারুণ নিয়মটা এখনও বেশিরভাগ দেশেই চালু হয়নি। এই নিয়মটা সারা বিশ্বে চালু হতে গেলে কম করে 20টা দেশের সমর্থন দরকার। কিন্তু জানেন, এখনো পর্যন্ত কটা দেশ এটাতে সই করেছে? মাত্র 6টা। আর আসল সমস্যাটা হলো দুনিয়ার বড় বড় বাণিজ্যিক দেশগুলো, যেমন আমেরিকা, চীন, ইউকে, জার্মানি, এরাই এখনো এই নিয়মে আসেনি। আর তারা না এলে তো এই নিয়মটা বিশ্বজুড়ে কার্যকর হবেই না। এর ফলে কি হয়েছে? একটা আইনি জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। এক এক রুটে এক এক নিয়ম। আপনার চালানটা কোন দুটো দেশের মধ্যে যাচ্ছে তার উপর নির্ভর করে ঠিক হবে যে পুরনো নিয়ম খাটবে নাকি নতুনটা। মানে এক এক চালানে আপনার অধিকার এক এক রকম হতে পারে। তাহলে আজকের এই আলোচনা থেকে সবচেয়ে জরুরি কথাটা কি? সেটা হলো, এটা কখনোই ধরে নেওয়া যাবে না যে নতুন ভালো নিয়মটা দিয়েই আপনার চালান সুরক্ষিত। আসল সুরক্ষাটা নির্ভর করছে আপনার পরিবহন চুক্তি বা কন্ট্রাক্ট অফ ক্যারিয়েজের উপর। আপনার ফ্রেট ফরওয়ার্ডার বা ক্যারিয়ারের সাথে যে চুক্তিটা হচ্ছে তার ভেতরে কি লেখা আছে সেটাই শেষ কথা। তাই ওই চুক্তিটা ভালো করে পড়া আর বোঝাটা ভীষণ জরুরি। এটা পরিষ্কার যে আন্তর্জাতিক শিপিংয়ের আইনকানুন এখনও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো শেষ প্রশ্নটা হলো, এই সব কিছু জানার পর নিজেদের শিপিং চুক্তিগুলোকে কি এখন একটু অন্য চোখে দেখা উচিত নয়?